সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার শেষ বিদায়, আন্তর্জাতিক গণমাধ্যমে জানাজার খবর। এদিকে ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। অপরদিকে ইউনূসের সঙ্গে পাক স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। আরও থাকছে, বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল সরকার। এবং সব শেষে থাকছে, মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি সহ ১৬৩ অভিবাসী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকাল ৪:৩০টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। দাফন কার্যের সময় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে এই দিন বিকাল ৩টের দিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। বিকাল ৩:০২ জানাজা নামাজ শুরু হয়ে শেষ হয় ৩:০৫। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সহ ৩ বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জানাজার প্রথম সারিতে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত জানাজায় অংশ নেন। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকালেই ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি.এন. ধুঙ্গেল। এদিন অনুমোদন ছাড়া কাউকে সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি। জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। জাতীয় সংসদের মূল মাঠ দুটি কানায় কানায় পূর্ণ হয়ে একদিকে বিজয় সরণি ও আগারগাঁও এবং অন্যদিকে কারওয়ান বাজার পর্যন্ত মানুষের ঢল নামে। এর আগে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থারাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যার কেন্দ্রে বা আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। মৃত্যুর আগ পর্যন্ত আইসিইউতেই ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকার তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে আজ ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। দেশের গণমাধ্যমগুলো সেসব গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজার খবর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এসব খবর তুলে নিয়েছে। গণমাধ্যমটি শিরোনাম করেছে, রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেছেন বিশাল জনতা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, প্রাক্তন নেত্রীকে বিদায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ। ভারতের টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। দেশটির আরেকটি পত্রিকা আনন্দবাজার লিখেছে, জন অরণ্যের মাঝেই খালেদার শেষকৃত্য, স্বামী মেজর জিয়াউরের পাশে সমাহিত করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এদিকে ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার ৩১ ডিসেম্বর গণমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন ও কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। পাকিস্তানের সংবাদ মাধ্যমটি এই সাক্ষাৎকে বড় ব্রেকথ্রু হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫ পর প্রথম উচ্চ পর্যায়ের সাক্ষাৎ। বিশ্লেষকদের মতে ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান ভারত সম্পর্কের বরফ গলতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। অপরদিকে ইউনূসের সঙ্গে পাক স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদেক ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলনান্দ শর্মা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দুজনের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার দফতর এসব বৈঠকের তথ্য দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তারা ঢাকায় এসেছেন। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা। বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজায় যোগ দেন তারা। জানাজায় অংশ নেওয়া কূটনৈতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডেন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত ৩৩ জন কূটনৈতিক ও প্রতিনিধি। এছাড়া রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিন সেমেনভ, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংলিও। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সহ ভুটান, নেপাল, মালদ্বীপ সরকারের প্রতিনিধিরাও ছিলেন। এছাড়া নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, পালেস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইরান, আলজেরিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাই কমিশনাররাও জানাজায় ছিলেন। এসব কূটনৈতিকদের পাশাপাশি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে ও বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমন লসেন পার্চমেন্টও জানাজায় অংশ নেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলামও জানাজায় শরিক হন। এছাড়া শুধু তারাই নয়, বাংলাদেশ ও মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩:৩ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। শুধু মানিক মিয়া অ্যাভিনিউই নয়, আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয়। এতে ইমামতি করেন বাইতুল মুকাররমের খতিব। খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। আরও থাকছে, বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল সরকার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোরসহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা ৬ থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোর এবং ২২-২৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন করা হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচনের আগে উক্ত মাঠে কোনো ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, আগামী ২-৪ জানুয়ারি তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজাম জুবায়েরপন্থী টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৩ দিনের খুরুজের জোর আয়োজনের প্রস্তুতি নেয়। এর পরিপ্রেক্ষিতে তাবলিগ জামাত বাংলাদেশ সাদপন্থীরা সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোরের নামে মূলত ইজতেমার আয়োজন করা হচ্ছে।
খুরুজের জোর বন্ধ না হলে তারা আগামী 22-23 জানুয়ারি বিশ্ব ইজতেমা করার ঘোষণা দেয়। এই অবস্থায় উভয় পক্ষই তাদের নিজ নিজ অনুষ্ঠানের জন্য সরকারের কাছে আবেদন করে। পরবর্তীতে সরকার দুই পক্ষের আবেদনই নামঞ্জুর করে এবং নির্বাচন পূর্ব সময়ে বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করে। অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২ নভেম্বর ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সিদ্ধান্ত হয় যে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে না। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকারের তত্ত্বাবধানে ইজতেমা আয়োজন করা হবে। তবে সম্প্রতি এই সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। জুবায়েরপন্থীরা প্রথম জোর ইজতেমার পর আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের মজমা আয়োজনের প্রস্তুতি শুরু করে এবং সারা দেশে চিঠি দিয়ে সাথীদের অংশগ্রহণের আহ্বান জানায়। এই খবরে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের বিরুদ্ধে খুরুজের নামে ইজতেমা আয়োজনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করে। একই সঙ্গে তারা ২২-২৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য সহযোগিতা চায়। এ বিষয়ে বিশ্ব ইজতেমার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান কালের কণ্ঠকে জানান, তারা সরকারি আদেশের চিঠি পেয়েছেন এবং আদেশ প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে এক পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। পরে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১১ সাল থেকে স্থান সংকুলান না হওয়ায় দুই পর্বে ইজতেমা শুরু হয়। ২০১৮ সালে জুবায়েরপন্থীদের এবং সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে একজন মুসল্লি ঘটনাস্থলেই নিহত হন। এরপর থেকে উভয় পক্ষ আলাদা আলাদা পর্বে ইজতেমা আয়োজন করে আসছে। ২০১৮ সালের পর থেকে ২০২৪ সালে আরও ৪ জন সহ মোট ৫ জন মুসল্লি নিহত এবং কয়েকশো মুসল্লি আহত হয়েছেন। গত বছর বড় হত্যাকাণ্ডের ঘটনায় সৃষ্ট জটিলতার কারণে ৩ পর্বে ২ ধাপে বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়। ২০২৬ সালের ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে এবছর জুবায়েরপন্থীরা টঙ্গীতে এবং সাদপন্থীরা ঢাকার কেরানীগঞ্জে জোর ইজতেমা সম্পন্ন করে। সরকারের ঘোষণানুযায়ী জাতীয় নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। এবং সবশেষে থাকছে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি সহ ১৬৩ অভিবাসী আটক। মালয়েশিয়ায় পৃথক অভিযানে ২৭ বাংলাদেশি সহ মোট ১৬৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ JIM। কুয়ালালামপুরের পান্তাই ডালাম এবং বুকিট বিন্তাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, কুয়ালালামপুরের পান্তাই ডালামের একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলা বহির্ভূত আচরণ নিয়ে বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালিয়ে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ সাউপি ইউসুফ জানান, জনসাধারণের অভিযোগ ও টানা ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রায় ২০০ জনকে যাচাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৫০ বছর বয়সী ১৩৩ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১০২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা রয়েছেন। জাতীয়তা অনুযায়ী আটকরা হলেন ৬০ জন ইন্দোনেশীয়, ৩১ জন মিয়ানমারের, ২৭ জন বাংলাদেশি, ১২ জন পাকিস্তানি, ৯ জন নেপালি, ১ জন ভারতীয়। মোহাম্মদ সাউপি জানান, আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন দফতরে নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় জনস্বার্থ রক্ষা ও আইনের যথাযথ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে তামান বুকিট আঙ্কাসারের ব্লক ২১-এর বাসিন্দা সমিতির চেয়ারম্যান মোহাম্মদ সুহাইলি তাম্বি বলেন, বিদেশিদের অবাধ চলাফেরার কারণে ওই ব্লকের পরিস্থিতির অবনতি ঘটেছে। সন্ধ্যার পর সাধারণ স্থান ও বারান্দায় অতিরিক্ত ভিড়ের কারণে বাসিন্দারা অস্বস্তিতে পড়েন। তার ভাষায়, মদ্যপান অবস্থায় বিশৃঙ্খলা, অশ্লীল আচরণ, ভাঙচুর, লিফটে ক্ষতিসাধন ও অস্বাস্থ্যকর কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে। অন্যদিকে রাজধানীর বুকিট বিন্তাং এলাকায় ৩টি ম্যাসাজ পার্লারে পরিচালিত অভিযানে JIM ৩০ জন বিদেশি নাগরিককে আটক করে। সোমবার রাতে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন ১১ জন ইন্দোনেশীয়, ১৬ জন কম্বোডীয়, ২ জন থাই এবং ১ জন চীনা।
ওয়ান মোহাম্মদ সাউপি জানান, আটক সবাইকে পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য জেআইএম কার্যালয়ে নেওয়া হয়েছে। ইমিগ্রেশন আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে অংশ নেওয়া হারিয়ান মেট্রো জানায়, সংশ্লিষ্ট ম্যাসাজ পার্লারগুলোর অধিকাংশ কর্মী ইন্দোনেশীয় নাগরিক। তাদের অনেকেরই বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতিপত্র নেই, যদিও তারা কয়েক বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। আটক কর্মীদের মধ্যে ৩৫ বছর বয়সী একজন ইন্দোনেশীয় নারী জানান, গত বছর জুলাইয়ে মালয়েশিয়ায় এসে ওই পার্লারে কাজ শুরু করেন। তার ভাষায়, পার্লারটি প্রতিদিন দুপুর 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত খোলা থাকে এবং 40 মিনিটের ম্যাসাজ সেবার ন্যূনতম মূল্য 60 রিঙ্গিত। তিনি বলেন, গ্রাহকের দেওয়া টাকার 50% আমি পারিশ্রমিক হিসেবে পাই। আজ রাতে মাত্র 2 জন গ্রাহক পেয়েছি। তিনি আরও দাবি করেন, তার পাসপোর্ট ও কাজের অনুমতিপত্র মালিকের কাছে রাখা আছে। অভিযানের সময় একটি ম্যাসাজ সেন্টারে একজন সরকারি কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, তিনি ইপোহ, পেরাক থেকে কুয়ালালামপুরে গলফ খেলতে এসে বুকিট বিনতাংয়ের একটি হোটেলে অবস্থান করছিলেন। তার ভাষায়, খাবারের পর বিশ্রাম ও ম্যাসাজের জন্য পার্লারে ঢোকার পরই অভিযান শুরু হয়। তিনি অগ্রিম হিসেবে RM60 পরিশোধ করেছিলেন। জেআইএম জানিয়েছে, অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।